রে দিদি ভাই, কি হয়েছে তোর? তুই মুখ বার করে আছিস কেন? তোর কি হয়েছে দিদি ভাই? তোর কি মন খারাপ নাকি? বল আমাকে, কথা বলছিস না কেন দিদি ভাই? কি আর হবে দিদি ভাই, তুমি বলে তো আমি কি ইচ্ছে করে এমন কালো হয়েছে? উপরওয়ালা তো আমাকে কালো বানিয়েছে, তাতে আমার কি দোষ বলো তো? বুঝেছি, তোকে আজ আবার কেউ গাল মন্দ করেছে তাই না? দিদি ভাই, আমি তো তোকে কতবার বলেছি কারো কথায় কান দিয়ে মন খারাপ করবি না। যে যা বলার বলুক, তুই কার কাছে কেমন তা আমি জানি না, কিন্তু তুই আমার কাছে পরীর মতো সুন্দরী, বুঝলি? কারণ তোর মনটা যে অনেক ভালো রে দিদি ভাই। যার মন ভালো সে কিন্তু প্রকৃত সুন্দর। তুমি যাই বলো না কেন, কেউ আমার মন দেখে না, সবাই তো আমার কালো রংটাই দেখে। সবাই আমাকে কত কথা শোনায়, আমার আর এসব কথা শুনতে একদম ভালো লাগে না ঠাকুমা। কেন যে সবাই আমাকে কালো কুৎসিত বলে কথা শোনায়? হয়েছে হয়েছে, আর মন খারাপ করে থাকতে হবে না। এখন চল তো, তাড়াতাড়ি ঘরে চল। আমাকে কিছু খাবার দে তো। আজ তুই কি রান্না করেছিস? হ্যাঁ। এভাবে দুই ঠাকুমা নাতনির দিন খুব ভালোই কাটছিল। উফ, বড্ড জল তেষ্টা পেয়েছে। পিপাসায় যে গলাটা একেবারে শুকিয়ে কাঠ হয়ে আছে। একে তো গ্রীষ্মকাল, তার উপর আবার ভর দুপুরবেলা। এই দুপুরবেলাতে বাইরে বের হওয়াটা খুবই মুশকিল। কিন্তু এখন জল কোথায় পাই? আশেপাশে তো কোথাও জল চোখেই পড়ছে না। আর জল না খেলে তো আমি চলতেও পারছি না। কাকলি কাক যখন এসব কথা বলছিল, ঠিক তখনই সেদিক দিয়ে টুকি জলের কলস নিয়ে যাচ্ছিল। তখনই টুকি কাকলি কাকের গলা শুনতে পায় আর জলের কলস নিয়ে কাকলি কাকের কাছে যায়। তুমি কোনো চিন্তা করো না কাকিমা, এই নাও জল, আমি এক্ষুনি কুয়ো থেকে আনলাম। তুমি এই কলসের জল খেয়ে পিপাসা মেটাও। এই কালো কুচ্ছিত মেয়ে, তুই কেন আমার কাছে জল নিয়ে এলি? হ্যাঁ, আমি কি তোর কাছে জল চেয়েছি নাকি? হ্যাঁ, দরকার হলে জল তেষ্টায় আমি মরে যাব, কিন্তু আমি তোর হাতের জল খাবো না, বুঝেছিস? যা, দূর হ, দূর হ আমার চোখের সামনে থেকে। আর কখনো আমার সামনে আসবি না, কালো কুচ্ছিত মেয়ে কোথাকার। এ কথা বলে কাকলি কাক টুকিকে তাড়িয়ে দেয়। আর কাকলি কাকের কথায় টুকি ভীষণ কষ্ট পায়। হায় পোড়া কপাল, আমি কিনা গেলাম কাকিমার পিপাসা মেটাতে, কাকিমাকে জল খাওয়াতে, আর সেই কাকিমা আমাকে কুৎসিত বলে কথা শোনালো। সত্যি এই যুগে কারো উপকার করতে নেই। এসব কথা বলতে বলতে টুকি রাস্তা দিয়ে যাচ্ছিল, আর চলতে চলতে মিঠু তো তার সাথে দেখা হয়। আরে টুকি, তুই সবসময় আমার সামনে চলে আসিস কেন? হ্যাঁ, আমি কত শুভ কাজে যাচ্ছিলাম, আর পথেই তোর মুখটা দেখতে হলো আমাকে। তোর মুখ দেখে ওই শুভ কাজে গেলে তো এই কাজ আর শুভ কাজ হবে না রে। তোর মতো কালো কুৎসিত মেয়ের চেহারাটা যে একেবারে অশুভ। যত সব, না জানি আজ কি আছে আমার কপালে। এসব কথা বলে মিঠু তো তা সেখান থেকে চলে যায়। যাক বাবা, আমি আবার কি করলাম? আমি কি আমার কাছে একটু বাইরেও বের হতে পারবো না? আমার এসব আর ভালো লাগে না। হে ঈশ্বর, তুমি আমাকে তুলে নাও। আমার আর ভালো লাগে না এইভাবে বেঁচে থাকতে। এসব কথা বলে টুকি কাঁদতে কাঁদতে বাড়িতে ফিরে আসে। তুই এসেছিস দিদি ভাই, ভালোই হলো। আমি তো তোর জন্যই অপেক্ষা করছিলাম। আসলে পাশের জঙ্গলের বান্টি কবুতর আর সুখী পায়রা তোকে দেখতে এসেছে। তাড়াতাড়ি তৈরি হয়ে আয় দিদি ভাই। ঠাকুমা, তুমি আবার আমার বিয়ের কথা বলছো? তুমি জানো না ঠাকুমা, আমার এই কুৎসিত চেহারা কেউ পছন্দ করে না। কেউ কি আমাকে পছন্দ করবে? তুমি কেন বুঝতে পারছো না ঠাকুমা, বলো? পাত্রপক্ষ আমাকে পছন্দ করবে না ঠাকুমা। তুই বেশি কথা না বলে তৈরি হয়ে নে তো। আর তোকে কে বলেছে হ্যাঁ যে তোকে কেউ পছন্দ করবে না? আমার দিদি ভাইয়ের মতো এমন লক্ষ্মী একটা মেয়েকে ওরা কি আর কোথাও পাবে নাকি? হ্যাঁ। এসব বলে মিনু টুনটুনি টুকিকে নিয়ে পাত্রপক্ষের সামনে যায়। এটা কে মাসিমা? এই কালো কুৎসিত মেয়েটা কি আপনার নাতনি? আপনার নাতনি দেখতে এত কুৎসিত, সে কথা তো আপনি আগে বললেননি। তাহলে আমরা অযথা সময় নষ্ট করে এত দূর আসতাম না। আর যাই হোক, আমি কিছুতেই এমন একটা কালো কুৎসিত মেয়েকে আমার ছেলের বউ বানাতে পারবো না।
এমন কালো কুৎসিত মেয়ে আমার সংসারে গেলে যে আমার সংসারে অমঙ্গল নেমে আসবে। বাবা বান্টি, চল বাবা, এখানে আর এক মুহূর্ত দেরি নয়, আমি তোকে সুন্দর একটা পাত্রীর সাথে বিয়ে দেব। এরপর সুখী পায়রা আর বান্টি কবুতর মিলে সেখান থেকে চলে যায়। সত্যি আজ আমার সব বিশ্বাস ভেঙে গেল। আমি বুঝি না ঈশ্বর কেন তোকে এত কালো আর কুৎসিত বানিয়েছে। না তোকে জঙ্গলের কেউ পছন্দ করে, আর না তোকে কেউ সহ্য করে। তোকে কি সারা জীবন আমি আমার কাছে রেখে দেব নাকি? হ্যাঁ, কেউ তো তোকে পছন্দ করে না। এখন আমি তোকে বিয়ে দেব কি করে? তোর বাবা মা তো মরে গিয়ে বেঁচে গিয়েছে। এখন যত জ্বালা হয়েছে আমার আর ভালোই লাগে না। এসব কথা বলে মিনু টুনটুনি সেখান থেকে চলে যায়, আর টুকি কাঁদতে কাঁদতে বাড়ি থেকে বেরিয়ে আসে। উপরওয়ালা, আমি কি দোষ করেছিলাম? তুমি কেন আমায় এমন কুৎসিত বানিয়েছো? আমার এই গায়ের রঙের জন্য সব পাখিরা আমাকে কত কটু কথা বললো, আর আজ আমার নিজের ঠাকুমা আমায় অনেক কথা শুনিয়েছে। আমি আর বাঁচতে চাই না, তুমি আমায় তুলে নাও উপরওয়ালা। এসব কথা বলে টুনি যখন কাঁদছিল তখনই সেখানে একটা পরী আসে, আর পরীকে দেখে তো টুকি একেবারে ভয় পেয়ে যায়। ভয় পেও না তুমি, আসলে আমি মায়া পড়ি। আমি এদিক দিয়েই যাচ্ছিলাম, তোমার কষ্টের কথাগুলো শুনে আমি এখানে আসলাম তোমায় সাহায্য করার জন্য। তুমি চলো আমার সাথে, আমি তোমার সব সমস্যার সমাধান করব। এরপর টুকি মায়াপুরীর সাথে যায়। তারপর মায়াপুরী টুকিকে নিয়ে একটা ক্রিমের জমিতে যায়। সেই জমি দেখে টুকি ভীষণ অবাক হয়, কারণ সেই জমিতে ভীষণ ফেয়ার লাভলির গাছ ছিল, আর প্রত্যেকটা গাছে ফেয়ার এন্ড লাভলি ধরা ছিল। ও মা, এতগুলো ফ্যান লাভলি গাছ, আর গাছগুলোতে এতগুলো ফ্যান লাভলি ধরে আছে। তুমি কি এখানে ফ্যান লাভলি ক্রিম চাষ করেছো পরি? আসলে এটা আমার ক্রিমের জমি, আমি এখানে ক্রিম চাষ করেছি, আর আজ থেকে এই ক্রিমের জমিটা হলো তোমার। তোমার যত ইচ্ছে তুমি এখান থেকে ক্রিম নিয়ে যেতে পারবে, আর তুমি এই ক্রিম মুখে দিলে তোমার এই কুৎসিত চেহারা থেকে অনেক সুন্দর হয়ে যাবে, জানো? তুমি সত্যি বলছো পরি? ভালোই হলো, আমি এবারে ক্রিম দিয়ে অনেক সুন্দর হব। এরপর টুকি সেই জমি থেকে একটা ফ্যান লাভলি ক্রিম নেয়, আর সেই ক্রিম নিয়ে টুকি তার বাড়িতে চলে যায়। আর সেই ফ্যান লাভলি ক্রিম মুখে মেখে টুকি সুন্দর হয়ে যায়। এতে মিনু টুনটুনিও ভীষণ খুশি ছিল, আর এরপর থেকে মিনু টুনটুনি আর টুকি অনেক সুখেই দিন কাটাচ্ছিল। তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। টুনি, এই টুনি, তোমাকে সেই কখন বলেছি আমার জন্য খাবার বেয়ে আনতে? এখনো তুমি খাবার আনছো না কেন বলো? আমি কি তাহলে খিদের জ্বালায় মরে যাব? টুনি, এই টুনি। টোনার এমন ডাক শুনে টুনি তাড়াতাড়ি করে খাবার হাতে নিয়ে ঘরে ঢুকতে থাকে। আর টুনি এতটাই লম্বা ছিল যে খাবার নিয়ে ঘরে ঢোকার সময় দরজার ওপরের কাঠের সাথে ধাক্কা খেয়ে যায়, আর টুনি তার মাথায় অনেক ব্যথা পায়। আর ব্যথার কারণে টুনির হাত থেকে খাবারের থালাটা পড়ে যায়, আর টুনি ব্যথায় বলতে থাকে, মা গো, ইস, মাথায় কি জোরে ব্যথা পেলাম। টোনা, আমাকে এসে একটু ধরো, আমি মনে হয় ব্যথার যন্ত্রণায় মরেই যাব। টোনা, লাগবেই তো তোমার মাথায় ব্যথা। তালের গাছের মতো অমন লম্বা হলে তো এটাই হবে, তাই না? কপাল গুনে একটা বউ পেয়েছি আমি। এই টুনি, এই, তোমার মা বাবার চোখ কি অন্ধ ছিল? তোমার জন্মের পর তোমার মা বাবা তোমার পাও দুটো কেটে দিল না কেন শুনি? তাহলে আর এত লম্বা হতে না, বুঝতে পেরেছো? টোনা, তুমি সবসময় আমাকে লম্বা লম্বা বলে খোঁটা দিবে না তো? হ্যাঁ, তুই যদি আমাকে অপছন্দ, তবে আমার বিয়ে করেছিলে কেন? আর টোনা, আমি কি ইচ্ছে করে লম্বা হয়েছি? ঈশ্বর আমাকে লম্বা করেছে, আর এটা আমার দোষ কি বলো? শোনো টুনি, একটা কথা কান খুলে শুনে রাখো, আমি তোমাকে ইচ্ছে করে বিয়ে করিনি, বুঝতে পেরেছো? মা মারা যাওয়ার সময় যদি তোমাকে বিয়ে করার জন্য জোর না করতো, তবে কিছুতেই আমি তোমাকে বিয়ে করতাম না, বুঝতে পেরেছো? আর তোমার সাথে বা আমি এত কথাই বলছি কেন? শুধু শুধু আমার সময় নষ্ট, যত সব।
এই কথা বলে টোনা ঘর থেকে চলে যায়। আর টুনি টোনার কথায় ভীষণ মন খারাপ করে আর কাঁদতে কাঁদতে বলে, আমি লম্বা বলে বিয়ের আগে মা বাবার ঘরে বোঝা হয়েছিলাম। যদিও বা টোনা দয়া করে আমাকে বিয়ে করলো, এখন আমি স্বামীর কাছে বোঝা হয়ে গেছি। আমার কপালে কি কোনোদিনও সুখ হবে না? আমার এই লম্বা হওয়াটাই হয়েছে আমার জীবনের অভিশাপ। এই কথা বলে টুনি জল নেওয়ার জন্য কলসি হাতে নিয়ে বনে নলকূপের কাছে যায়। আর টুনিকে দেখে বিউটি পায়রা আর কাকুলি কাক হাসতে হাসতে বলতে থাকে, বিউটি রে বিউটি, দেখ কে এসেছে জল নিতে। হ্যাঁ রে টুনি, তোকে তো দেখতে একদম লম্বা শাকচুন্নিদের মতো লাগছে। কি বিচ্ছিরি লাগছে রে বাবা, ছি 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 ছি, কেউ এত লম্বা হয় নাকি রে? এই কাকুলি সরে দাঁড়া, লম্বা ঠ্যাঙ্গলিকে আগে জল নিতে দে, না হলে যদি আবার আমাদের ঠ্যাং ধরে ছুঁড়ে মারে। ইস, আমরা বুঝি চুপ করে থাকবো? আমরা টুনি ওই লম্বা পা দুটোকে কাঁচি দিয়ে কুচি কুচি করে কাটবো, বুঝতে পেরেছিস? কাকুলি কাক আর বিউটি পায়রা যখন টুনিকে দেখে এসব বলা বলি করছিল, তখন টুনি রেগে গিয়ে তাদেরকে বলে, চুপ, একদম চুপ। আমাকে নিয়ে তোমরা এরকম হাসি ঠাট্টা করবে না, বুঝতে পেরেছো? আমি লম্বা তাতে কি হয়েছে? তোমাদের কি তাতে কোনো ক্ষতি হয়েছে? আর একবার যদি তোমরা আমাকে অপমান করো তাহলে কিন্তু তোমাদের ভালো হবে না, এই বলে দিচ্ছি। কি, তোর এত বড় সাহস? আমাকে চোখ রাঙাচ্ছিস তুই? এই কাকুলির উপর আজ পর্যন্ত কেউ চোখ রাঙাতে পারেনি। আর তোর সাহস কি করে হলো বলতো আমাকে উঁচু গলায় কথা বলার? এই বিউটি, আমাদের কলসির জলগুলো ছুঁড়ে মারতো ওই লম্বা টুনির মুখে। এই কথা বলে কাকুলি আর বিউটি পায়রা তাদের কলসির জল টুনির মুখে ছুঁড়ে মারে আর সেখান থেকে চলে যায়। আর এমন অপমান সহ্য করে টুনি মনের কষ্টে বাড়ি চলে যায়। আর এভাবেই সেই দিনটি কেটে যায়। বনের মধ্যে রাত নেমে আসে। রাতের বেলায় টোনা আর টুনি খাবার খেয়ে বিছানায় শুয়ে পড়ে। আর টুনি, এভাবে নড়াচড়া করছো কেন শুনি? ঠিকভাবে শুয়ে থাকতে পারছো না নাকি? নিজে তো ঘুমাবে না আর আমাকে ঘুমাতে দিবে না, তাই নাকি? আমি কি শখ করে এত নড়াচড়া করছি তো না? বিছানাটা যে এত ছোট জায়গায় হচ্ছে না, আমার পা দুটো বিছানা থেকে বেরিয়ে যাচ্ছে। এটা আমার কি দোষ বলো তো? হায় হায় রে, হায় হায় রে, কি বিয়ে করলাম আমি! টুনি, আমি কি এখন তোমার জন্য অর্ডার দিয়ে পুরো ঘর সহ বিছানা তৈরি করব নাকি? এখন তো দেখছি কামারের কাছে গিয়ে তোমার পা দুটো কেটে নিয়ে আসতে হবে। কেন টোনা, বিছানাটা একটু লম্বা করে বানিয়ে নিলে কি হয়? বিয়ে যখন তুমি আমাকে করেছো, সহ্য তোমাকে করতেই হবে। কি আর করবে বলো? আমি তো আর নিজের চেয়ে তোমাকে যন্ত্রণার মধ্যে ফেলে দেইনি। না, তুমি তো আমাকে যন্ত্রণায় ফেলে দাওনি। আমি তো নিজ থেকেই যন্ত্রণা ঘাড়ে নিয়ে ঘুরছি, বুঝতে পেরেছো? যত সব তোমার জন্য বনের মধ্যে আর মুখ দেখাতে পারি না আমি। ছি 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 ছি। এই কথা বলে টোনা মুখ ঘুরিয়ে শুয়ে পড়ে আর টুনি নীরবে চোখের জল ফেলতে থাকে। আর এভাবেই বেশ কিছুদিন কেটে যায়। এদিকে বনের মধ্যে এক মহামারী রোগ ছড়িয়ে পড়ে আর বনে সব পাখিরা সেই রোগে আক্রান্ত হতে থাকে। শোনো শোনো শোনো, বনবাসীরা শোনো, এদিকে এসো, আমার কাছে এসো। তোমাদের জন্য এক ঘোষণা আছে, শোনো শোনো শোনো। সেনাপতির ঘোষণা শুনে বনের সব পাখিরা সেনাপতির কাছে আসে। তোমরা সবাই জানো আমাদের বনে এখন মহামারী রোগের আক্রমণ চলছে। সেই রোগের কারণে বনের সব পাখিরা রীতিমতো অসুস্থ হয়ে পড়ছে। তাই আমাদের রাজ্যধীশী এই রোগের ওষুধ আবিষ্কার করেছে। কিন্তু এই ওষুধ বানাতে হলে মধুমতি নদীর মাঝে এক তাল গাছ আছে, আর সেই তাল গাছ থেকে তাল পেড়ে আনতে হবে, আর সেই তাল দিয়েই বানানো হবে মহামারীর ওষুধ। কিন্তু সেনাপতি মশাই, বনে সবাই তো জানে সেই মধুমতি নদীর পাশে কোনো নৌকা চলে না। মধুমতি নদী এতটাই খরস্রোতা যে নৌকা নামলেই সেই নৌকা ডুবে যায়। আর শুনেছি সেই নদীর উপর দিয়ে নাকি কোনো পাখিরা উড়ে যেতে পারে না, কারণ নদীর মাঝখানে এমন বাতাস ওঠে যে
পাখিরা উঠতে না পেরে নদীতে পড়ে মারা যায়। হ্যাঁ, সেটা রাজামশাই বিবেচনা করেছেন। তাই তো রাজামশাই হুকুম দিয়েছেন টোনার লম্বা বউ টুনি নদীর মাছ দিয়ে হেঁটে সেই তালের গাছের কাছে যেতে পারবে। তাই রাজামশাই টুনিকে সেই তালের গাছের কাছে যেতে বলেছে। সেনাপতির এমন কথা শুনে টুনি অবাক হয়ে যায় আর বলে ওঠে, আমি না না বাবা, আমি পারবো না, আমি কিছুতেই নদীতে নামতে পারবো না। টুনি, এইসব কথা বলিস না রে বোন, তোর জন্যই যে আমরা মহামারী রোগ থেকে রক্ষা পাবো রে বোন। তুই পারবি আমাদেরকে বাঁচাতে, তুই না করিস না রে বোন। এভাবেই বনে সবাই টুনির কাছে আকুতি মিনতি করতে থাকে। আর সবার অনুরোধে টুনি মধুমতি নদীর মধ্যে তাল গাছ থেকে তাল আনতে রাজি হয়। এরপর টুনি মধুমতি নদীর মধ্যে নেমে যায় আর হেঁটে হেঁটে নদীর মাঝখান থেকে তাল পেড়ে নিয়ে আসে। আর সেই তাল দিয়ে জ্যোতিষী ওষুধ বানিয়ে রাজ্যের পাখিদের খাইয়ে দেয় আর অসুস্থ পাখিরাও সুস্থ হয়ে ওঠে। টুনি, তোমাকে অনেক ধন্যবাদ। আজ তুমি যদি লম্বা না হতে তাহলে ওই নদীর মধ্যে থেকে তাল গাছ থেকে কেউই তাল পেড়ে আনতে পারতো না, আর অসুস্থ পাখিরা সুস্থ হতো না। তোমাকে আমি 1000 স্বর্ণমুদ্রা পুরস্কার দিলাম। এই কথা বলে রাজা টুনিকে 1000 স্বর্ণমুদ্রা পুরস্কার দেয়। আর এদিকে সবাই টুনির উপকারের জন্য টুনির অনেক প্রশংসা করতে থাকে। এদিকে টোনাও তার ভুল বুঝতে পারে। টুনি, তুমি আমাকে ক্ষমা করে দাও টুনি। তোমার এই লম্বার জন্য আমি তোমাকে কত অপমান করেছি। আমার ভুল হয়েছে টুনি। টোনা, তুমি যে তোমার ভুল বুঝতে পেরেছো, এতেই আমি খুশি। এরপর টুনি টোনাকে ক্ষমা করে দেয় আর রাজার দেওয়া স্বর্ণমুদ্রা দিয়ে টোনা আর টুনি সুখে শান্তিতেই দিন কাটাতে শুরু করে। রহিমপুর বনে অনেক পাখির বসবাস। ওই বনে বড়সড় একটা লেবুর বাগান ছিল। ওই লেবু বাগানে একটা দুষ্টু পেত্নী বাস করত। ওই লেবু বাগানে বনে যে কোনো পাখি যদি লেবু নিতে যেত, পেত্নী তাকেই ধরে লেবু বানিয়ে রাখতো। একদিন সকালবেলা বিউটি তার বাড়িতে বলতে থাকে, ওহ বাবা, কি রোদ উঠেছে, গলাটা শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে। যাই, লেবু বাগান থেকে কটা লেবু এনে ঠান্ডা শরবত বানিয়ে খেয়ে কলিজাটা ঠান্ডা করি। বিউটি পায়রা লেবু বাগানে এসে যেই না একটা লেবু ছিটতে ধরে, তখনই পেত্নীটা ওর সামনে আসে আর পেত্নীটা বলতে থাকে, এই পাখি, লেবু দিয়ে কি করবি তুই? আর আমার বাগানের লেবু আমাকে না বলেই নিতে চাচ্ছিস? তোমার বাগান মানে এটা তো ইগলের লেবু বাগান। আর কে তুমি? তুমি এই বাগানকে নিজের বাগান বলছো কেন? আর তুমি এমন ভয়ানক মেকআপ করেছো কেন? আরে বোকা বলদ, কোনটা মেকআপ আর কোনটা মেকআপ নয় সেটা কি তুই বুঝতে পারিস না? আমি হলাম পেত্নী রে পেত্নী, আমি কোনো মেকআপ করিনি, আমি এরকমই দেখতে। আর আমি তোর এত প্রশ্নের উত্তর দিতে রাজি নই। পেত্নী, পেত্নী, তুমি আমার কোনো ক্ষতি করো না, আমাকে তুমি ছেড়ে দাও, তুমি দয়া করো। তোকে তো আমার ভীষণ প্রয়োজন, আর আমি তোকে ছাড়বো? তুই ভাবলি কি করে? আমি কি এতই গাধা যে তোকে ছেড়ে দেব? এখন আমি তোকে লেবু বানিয়ে এই বাগানে রাখবো। আরো 10টা পাখি হলে পূর্ণিমার রাতে আমি তোদের বলি দিয়ে অবরুদ্ধ হব। এরপর পেত্নী জাদু করে বিউটিকে লেবু বানিয়ে দেয় আর লেবু গাছে ঝুলিয়ে রাখে। আর এইভাবে বেশ কিছুদিন কেটে যায়। বনের পাখিরা উধাও হওয়ার ভয়ে ওই লেবু বাগানের কাছে আর যেত না। একদিন পেত্নী লেবু বাগানের ডালে বসে বলতে থাকে, আজ কতদিন হলো কোনো পাখি আছে না এই লেবু বাগানে। এভাবে যদি পাখিরা না আসে তাহলে আমি কিভাবে 10টা পাখি জোগাড় করবো? আর পূর্ণিমা রাতে বলি দিয়ে অমরত্ব লাভ করতে পারবো না। না, এইভাবে হাত গুটিয়ে বসে থাকলে হবে না, আমাকে কিছু একটা করতেই
নিচে নেমে এসে পায়চারি করতে থাকে আর ভাবতে থাকে। এমন সময় পেতনি বলে ওঠে, আরে পাখিরা আমার কাছে না আসলেও আমি তো ওদের কাছে যেতে পারি। আমি এই বাগানে লেবু ছিঁড়ে লেবু শরবত বানিয়ে বনের পাখিদের খাইয়ে ওদের অজ্ঞান করে লেবু বানাবো। হ্যাঁ, আমি বুদ্ধি পেয়েছি। যেই ভাবা সেই কাজ। পেতনি তার রূপ পাল্টিয়ে সাধারণ পাখির রূপ ধারণ করে আর লেবুর শরবত বানিয়ে বনে বিক্রি করতে বের হয়। নিয়ে যাও, খেয়ে যাও ঠান্ডা ঠান্ডা লেবু শরবত। দাদারা দিদিরা চলে আসো আর খেয়ে নাও ঠান্ডা ঠান্ডা শরবত। একবার খেলেই পুরো শরীর ঠান্ডা হয়ে যাবে। এসো এসো লেবু শরবত। পেতনি তার হাতে লেবু শরবত নিয়ে এভাবেই বলতে থাকে। এমন সময় ওখানে কবুতর আসে আর কবুতর বলে, এই শরবতওয়ালি, তুমি কোথা থেকে এখানে এসেছো? তোমাকে তো আগে কখনো এই বনে দেখিনি। মানে দাদা, আমি পাশের বনেই থাকি। ওই বনে তেমন শরবত বিক্রি হয় না, তাই আমি এসেছি এই বনে শরবত বিক্রি করতে। তা তোর হাতের শরবত মিষ্টি আর ঠান্ডা হবে তো? আর এক গ্লাস শরবত কত টাকায় বিক্রি করিস? আরে দাদা, টাকার হিসাব পরে হবে। আগে এক গ্লাস শরবত খেয়ে নিজের মাথাটা ঠান্ডা করুন, তারপর না হয় টাকার হিসাব হবে। তুই তো বেশ মজার শরবতওয়ালি। তবে দে দে, শরবত দে, খেয়ে একটু প্রাণটা জুড়াই। এরপর ওই পেতনি রূপী পাখি কবুতরকে এক গ্লাস শরবত দেয় আর কবুতর সেই শরবতটা খেতে থাকে। এইদিকে পেতনি রূপী পাখি মনে মনে বলে, এবার খেয়ে দেখ আমার হাতের শরবত। এবার বুঝবি আমি মজার পাখি নাকি আমি পেতনি। শরবত খাওয়া শেষে কবুতরের মাথা ঘুরতে থাকে। কি রে শরবতওয়ালি, কি শরবত খাওয়ালি? হ্যাঁ, শরবত খেয়ে তো আমার প্রাণ জুড়ানোর বদলে আমার মাথাটাই ঘুরছে। হ্যাঁ রে, শরবতে কি মিশিয়েছিস আর মাথা ঘুরছে কেন? তুই গি। কবুতর আর কিছুই বলতে পারে না। কবুতর সাথে সাথে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। পেতনি এই সুযোগে তার রূপ পরিবর্তন করে পেতনি রূপ ধারণ করে আর কবুতরকে জাদু করে লেবু বানিয়ে তার সাথে করে লেবু বাগানে নিয়ে যায়। এইভাবে পেতনি তার হাতে শরবত খাইয়ে বনের পাখিদের লেবু বানিয়ে রাখে। এইভাবেই বনের পাখিরা ধীরে ধীরে উধাও হয়ে যায়। একদিন টুনি শালিকের বাড়িতে যায় আর শালিককে ডাকতে থাকে। দিদি, ও শালিক দিদি, বাড়িতে আছো কি? আজ কাজে যাবে না? কি ব্যাপার, শালিক দিদি কোনো সারা শব্দ দিচ্ছে না কেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। বনের পাখিরা এভাবে কোথাও উধাও হয়ে যাচ্ছে। যাই, কণিকা দিদির বাড়িতে যাই তো। টুনি কণিকার বাড়ি থেকে রওনা দেয়। টুনি ওখানে গিয়ে দেখতে পায় কণিকা ওই শরবতওয়ালির শরবত খাচ্ছে আর শরবত খাওয়ার সাথে সাথে কণিকা অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায় আর পেতনি সাধারণ রূপ থেকে পেতনি রূপে পরিণত হয় আর কণিকাকে লেবু বানিয়ে ফেলে আর বলতে থাকে, এই পাখি হলো আমার শেষ শিকার। আমি এখন একে লেবু বাগানে নিয়ে যাব, তারপরে পূর্ণিমা রাতে সবাইকে বলে দিয়ে আমি অমরত্ব লাভ করব। পেতনি লেবু নিয়ে লেবু বাগানে আসে আর টুনি সব দেখে বলতে থাকে, তার মানে পেতনি সর্বদলি সেজে সবাইকে শরবত খাইয়ে অজ্ঞান করে লেবু বানিয়ে নিয়ে যাচ্ছে। আবার পূর্ণিমা রাতে ওদেরকে বলি দেবে? না না, এটা হতে দেওয়া যাবে না। ওদের সবাইকে যে বাঁচাতে হবে। আমাকে এক্ষুনি বুড়িমার কাছে যেতে হবে। টুনি সব জানতা বুড়ির কাছে যায় আর বুড়িকে সব খুলে বলে আর বুড়িকে সাথে নিয়ে ওই লেবু বাগানে চলে আসে। লেবু বাগানে এসে বুড়ি তার সামনে আগুন জ্বালিয়ে যজ্ঞে বসে আর বলতে থাকে, পেতনি, তুই যেখানেই থাকিস না কেন তাড়াতাড়ি আমার সামনে আয়। আয় আয় বলছি।
এরপর পেতনি ওখানে আসে আর বলতে থাকে, বুড়ি পেতনির কথা শুনে ওর গায়ে পানি ছিটিয়ে দেয় আর পেতনি ছোট হয়ে যায়। এই সুযোগে বুড়ি পেতনিকে একটা বোতলে ঢোকায়। বোতলের ভেতর থেকে পেতনি বলতে থাকে, বুড়ি পেতনির কথায় কান না দিয়ে পুরো লেবু বাগানে পানি ছিটিয়ে দেয় আর বন্দি লেবু হয়ে থাকা পাখিরা তাদের আসল রূপ ফিরে পায় আর সবাই টুনির প্রশংসা করতে থাকে। আর বনের সবাই আগের মতো সুখে শান্তিতে দিন কাটাতে থাকে।